একবার চিন্তা করো তো, তুমি স্ক্রিনে একটা গেম খেলতে বসলে, কিন্তু হুট করেই সেই গেম খেলতে গিয়ে তুমি নিজেই চলে গেলে ওই গেমের মধ্যে। শুধু কি তাই, জুমানজি নামের সেই গেমের মধ্যে এমন সব চ্যালেঞ্জ হাজির হয় যা রীতিমতো অবিশ্বাস্যকর। ঠিক সেভাবেই একদল স্টুডেন্টও ভুলবশত ঢুকে পড়ে এই গেমে, আর এরপর যা হয় তা দেখে নিজের চোখে বিশ্বাস করা সম্ভব হয় না। তারা কি আদৌ পারবে বাস্তবের পৃথিবীতে ফিরে আসতে, নাকি চিরকাল এই গেমের ভেতরেই আটকা পড়ে থাকতে হবে তাদের? আজ তোমাদের পুরো অ্যাডভেঞ্চারটি জানাতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম জুমানজি দ্য নেক্সট লেভেল মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তবে হ্যাঁ, এই ভিডিওতে যদি 5000 লাইক কমপ্লিট হয় তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য থাকবে একটা স্পেশাল গিফট সারপ্রাইজ। তাই দ্রুত একটা লাইক করে দিয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই তোমাদের বোঝার সুবিধার্থে জানিয়ে রাখি যে এই মুভিটির আসলে একটি পার্ট আছে। তবে চিন্তা করো না, আমি এমনভাবে মুভিটি এক্সপ্লেন করব যাতে তোমরা দুটো স্টোরি প্রপারলি বুঝতে পারো। তো আমি প্রথমে এই মুভির ফার্স্ট ব্যাক স্টোরি সম্পর্কে জানিয়ে নিই। এখানে আমরা দেখি যে কয়েকজন স্টুডেন্ট পুরনো আমলের একটা ভিনটেজ গেমিং কনসোল খুঁজে পায়। তবে এই গেম খেলতে গিয়ে তারা নিজেরাই গেমের ভেতর ঢুকে যায়, আর তাদেরকে সেখানে বিভিন্ন ক্যারেক্টার দেওয়া হয়। গেমের মধ্যে তারা জুমানজি নামের একটা জঙ্গলে এসে পড়ে, যেখানে প্রতি পদে পদে অনেকগুলো বাধা তাদেরকে পার করতে হয়। শেষমেশ অনেক কষ্টে বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি তারা রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। মূলত এটাই হলো প্রথম পার্টের সামারি। এবার আমরা সেকেন্ড পার্টের মূল কাহিনীতে ফিরি। মুভির শুরুতে আমরা সেই 4 ফ্রেন্ডের মধ্যে একজন বেথনিকে দেখতে পাই। প্রথম পার্টের অ্যাডভেঞ্চারের পর 1 বছর ধরে তাদের ফ্রেন্ডস গ্রুপ নিজেদের মধ্যে আর দেখা সাক্ষাৎ করেনি। ততদিনে তারা সবাই স্কুল ছেড়ে ইউনিভার্সিটিতে পড়ছে। এর মধ্যে বেথনি একদিন হঠাৎ ভাবে যে তাদের আবারও মিট আপ করা দরকার। তাই সে তৎক্ষণাৎ সবাইকে মেসেজ দিয়ে ক্রিসমাসের ছুটিতে দেখা করতে বলে। গ্রুপের অন্য 2 মেম্বার ফ্রিজ এবং মার্থা তার মেসেজ দেখা মাত্রই মিট আপ করার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। অন্যদিকে তাদের আরেক বন্ধু স্পেন্সার এখন একটা লোকাল স্টোরে কাজ করে। দেখেই বোঝা যাচ্ছে যে তার দিনকাল আসলে তেমন একটা ভালো যাচ্ছে না। ক্রিসমাসের ছুটিতে সে তার বাড়ির দিকে রওনা হয়। তো বাড়ি পৌঁছানোর পর তার মা এবং দাদা অ্যাডির সাথে অনেকদিন পর দেখা হয়। রাতের বেলায় ঘুমানোর সময় স্পেন্সার তার দাদা অ্যাডিকে জানায় মার্থার সাথে তার সম্পর্ক আর আগের মতো নেই। অর্থাৎ 4 বন্ধুর মধ্যে মার্থা ছিল তারই গার্লফ্রেন্ড। তবে ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে তাদের দুজনের মধ্যে আর তেমন কোনো কন্ট্রাক্টই নেই। স্পেন্সার আনমনে হয়ে জানায় তার লাইফ কেমন যেন বোরিং হয়ে গেছে। গত বছর তার জীবনে যে এক্সাইটমেন্ট ছিল সেটা এখন পুরোপুরি মিসিং। মূলত তাই অ্যাডভেঞ্চারাস কিছু করার জন্য সে আবারও সেই গেমের দুনিয়ায় প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। আর সেই গেমিং কনসোলটিও তার কাছেই ছিল। 1 বছর আগে তারা ভুল করে সেখানে প্রবেশ করলেও এবার স্পেন্সার নিজ ইচ্ছাতেই এই ডিসিশন নেয়। রাতে অ্যাডি ঘুমিয়ে পড়লে সে বিছানা থেকে উঠে ধীরে ধীরে ওই গেমিং কনসোলটিকে খোলে। তারপর আগের বারের মতোই সে গেমের দুনিয়ায় ঢুকে পড়ে। এদিকে বাকি 3 বন্ধু একসাথে দেখা করার পর স্পেন্সারকে আসতে না দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। তখন তারা খোঁজ নেওয়ার জন্য তার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে স্পেন্সারের বাড়িতে অ্যাডির সাথে দেখা করতে আসে তারই পুরনো বন্ধু মাইলো। এত বছর পর দেখা করতে আসায় অ্যাডি তার উপর কিছুটা রেগেই ছিল। তবে মাইলো তার চিল স্বভাবের কারণে অ্যাডির রাগটাকে ইগনোর করে ব্রেকফাস্ট রেডি করতে থাকে। অতঃপর তারা দুজনেই একসাথে নাস্তা করতে বসে। আর ঠিক এই সময় সেখানে এসে হাজির হয় ফ্রিজ, মার্থা আর বেথনি। তারা 3 জন বহুবার স্পেন্সারের কাছ থেকে অ্যাডির কথা শুনেছিল, তাই তার শর্ট হাইট দেখেই তারা তাকে চিনে ফেলে। অ্যাডিও এই ফ্রেন্ডস গ্রুপকে স্পেন্সারের মাধ্যমে চিনত। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে স্পেন্সার কোথায়। উত্তরে তখন অ্যাডি বলে, আমি তো ভেবেছিলাম সে তোমাদের সাথেই আছে। তবে হঠাৎ তারা প্রত্যেকেই সেই সাউন্ডটা শুনতে পায়, যা 1 বছর আগে গেম শুরু হওয়ার সময় তারা শুনতে পেয়েছিল। 3 বন্ধু তখন দ্রুত নিজের ঘরে গিয়ে সেই গেমিং কনসোলটিকে দেখে ভীষণ অবাক হয়ে পড়ে। কিন্তু 1 বছর আগে এই কনসোলটিকে তো তারা ডিসেবল করে রেখেছিল। তবে রুমের ভেতর একটা মনিটরকে চালু অবস্থায় দেখে তারা বুঝতে পারে যে স্পেন্সার গেমের ভেতরেই ঢুকে পড়েছে। তখন মার্থা বেশ চিন্তিত হয়ে বলে ওঠে, কিন্তু তার একার পক্ষে কি সব ডেঞ্জারাস টাস্ক শেষ করে ফিরে আসা সম্ভব? তার কথায় তখন প্রত্যেকেই তাদের ফ্রেন্ডকে ফিরিয়ে আনার জন্য গেমে ঢোকার সিদ্ধান্ত নেয়।
কিন্তু তখনই মার্থা এসে কন্ট্রোল বাটন টাচ করতেই তার ভেতর থেকে স্পার্ক বের হওয়া শুরু করে। তবে এবার আগের মতো তাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করার অপশন দেওয়া হয় না। হয়তো গেমিং কনসোলটি স্পেন্সারের হাত থেকে পড়ে যাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কন্ট্রোলার টাচ করার পর গেমটা তাদেরকে আগের মতোই ভেতরে টেনে নিতে শুরু করে। আর এর কিছুক্ষণ পরেই মার্থা নিজেকে জুমানজি নামের সেই জঙ্গলের ভেতর আবিষ্কার করে। আগের বারের মতোই সে নিজেকে ওয়ারিয়ার রুবি রাউন্ড হাউসের ক্যারেক্টারে দেখতে পায়। মুহূর্তেই তার সাথে আরও 3টা ক্যারেক্টার আকাশ থেকে জঙ্গলের ভেতর ল্যান্ড করে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা আর্কিওলজিক্যাল এক্সপার্ট ডক্টর ব্রেভস্টোনের সাথে কথা বলে সে বুঝতে পারে এই ক্যারেক্টারটা পেয়েছে স্পেন্সারের দাদা অ্যাডি। অন্যদিকে তার বন্ধু মাইলো পেয়েছে জিওলজি এক্সপার্ট ফ্রাঙ্কলিন ফ্রিংবারের ক্যারেক্টার। স্বাভাবিকভাবেই তারা দুজনেই কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে তাদের শরীর এমন পরিবর্তন হলো কি করে। মার্থা অর্থাৎ বর্তমানে রুবি তাদেরকে খুব শর্ট ভাষায় বুঝিয়ে বলে যে তারা এখন একটা গেমের ভেতর রয়েছে। এদিকে কার্টোগ্রাফি এক্সপার্ট শেলডন ওভেনের ক্যারেক্টারটা পায় ফ্রিজ। এ নিয়ে সে বেশ আপসেট ছিল, কারণ গেমের ভেতরে এই ক্যারেক্টারটাই সবচেয়ে বেশি দুর্বল। মূলত গতবারের গেমে সে ফ্রাঙ্কলিনের ক্যারেক্টারে ছিল, যা এখন মাইলোর দখলে। মানে তাদের প্রত্যেককেই র্যান্ডমলি এক একটা করে ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত স্পেন্সার আর ব্যাথনির কোনো উপস্থিতি তারা দেখতে পাচ্ছে না। তার মানে কি এরা গেমের ভেতরে গায়েব হয়ে গেল? মার্থা, ফ্রিজ, অ্যাডি আর মাইলোকে গেমের সব ডেঞ্জারাস টাস্কের ব্যাপারে সাবধান করে দেয়, কিন্তু পরক্ষণেই ফ্রিজ নিজেই এক বিশাল অ্যানাকন্ডার খাবারে পরিণত হয়। কিন্তু গেমের ভেতর তার ক্যারেক্টার আবারও রিভাইভ করে। অতঃপর তারা দুজনে অ্যাডি আর মাইলোকে সাথে নিয়ে স্পেন্সার এবং ব্যাথনিকে খোঁজার জন্য রেডি হয়। হঠাৎ তারা প্রত্যেকেই মাথার উপর একটা প্লেন উঠতে দেখে। সেই প্লেনটা মাটিতে ল্যান্ড করার পর মার্থা আর ফ্রিজ সবাইকে নিয়ে সেদিকে দৌড়ে যায়। আগেরবারের মতোই নাইজেল এসে তাদেরকে গেমের ভেতরে স্বাগত জানায়। নাইজেল হলো এই গেমের একজন নন প্লেয়ার ক্যারেক্টার, অর্থাৎ তার স্ক্রিপ্টের বাইরে সে কিছু বলতে বা করতে পারে না। তাই প্লেনে চড়ে বসার পর সে ডক্টর ব্রিভস্টোন অর্থাৎ অ্যাডিকে একটা চিঠি পড়তে বলে। তার ভাষ্যমতে গেমের রাজ্য জুমানজিতে এক শক্তিশালী যোদ্ধা এসে আক্রমণ করেছে, যার নাম ইয়র্গেন দ্য ব্রুটাল। আর নাইজেল তার হাত থেকে জুমানজিকে বাঁচানোর জন্য ব্রেভস্টোনকে একটা চিঠি লিখেছিল, মানে গেমের স্ক্রিপ্ট অনুসারে আর কি। কিন্তু ব্রেভস্টোন রূপী অ্যাডি তার বদমেজাজি স্বভাবের কারণে বারবার বলতে থাকে যে তার কাছে কোনো চিঠিই নেই। কিন্তু পরক্ষণেই সবার তার হাতে এই চিঠিটা দেখতে পায়। চিঠিটি পড়ার পরেই তারা এবারের মিশন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যায়। মূলত আগের পর্বে আমাদের জুমানজি ম্যাজিক্যাল ফ্যালকন জুয়েলের ব্যাপারে জানানো হয়েছিল। এই জুয়েল এমন এক ধরনের মুক্তা যা এভিয়ান প্রদেশের এক বৃদ্ধ গ্রাম প্রধানের গলায় থাকে। গেমের স্ক্রিপ্ট অনুসারে এই জুয়েলটা একটা এনার্জি সোর্স। যদি সেটা সূর্যের আলোর স্পর্শ পায় তখনই জুমানজি সবুজ থাকে, ফসলও ঠিকঠাক মতো হয় এবং মানুষেরাও সুখী থাকে। অর্থাৎ এক কথায় এই মুক্তাটাই হলো জুমানজির হৃদয় বা লাইফ সোর্স। তবে ইয়র্গেন দ্য ব্রুটাল এভিয়ান প্রদেশে আক্রমণ করে এই জুয়েলটাই ছিনিয়ে নিয়েছিল। এরপর সে মুক্তাটাকে একটা বক্সের ভেতর নিজের কাছে রেখে দেয়। গ্রামবাসীদের অনেকেই ফ্যালকন জুয়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন হারিয়েছে। ইয়র্গেন সেটাকে ছিনিয়ে নেওয়ার পর সূর্যের আলো তার সংস্পর্শে না আসায় জুমানজিও মৃত নগরীতে পরিণত হচ্ছে। তীব্র খরায় সবকিছু শুকিয়ে ফসল মরে যাচ্ছে, আর চারিদিকে চলছে ভীষণ হাহাকার এবং দুর্ভিক্ষ। আর এই অবস্থা থেকে রক্ষা পাবার জন্যই নাইজেল ডক্টর ব্রেভস্টোনকে চিঠি লিখেছিল। অর্থাৎ গেমের স্ক্রিপ্টটা ঠিক এভাবেই শুরু হয়। এছাড়া নাইজেল আরও জানায় যে এই ইয়র্গেনই তার বাবা মাকে মেরে ফেলেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই বুড়ো অ্যাডির এমন কিছুই মনে নেই, কারণ সে তো এইমাত্রই ব্রেভস্টোন হয়ে গেমে ঢুকেছে। এসব কিছু বলার পর নাইজেল তাদেরকে বলে যে এক মরুভূমির মাঝে তাদেরকে নামতে হবে। এরপর এক মরুদ্যানকে ফলো করে ইয়র্গেন দ্য ব্রুটালের খোঁজ করতে হবে তাদের। তবে এখানে নাইজেল কিন্তু বালুর মধ্যে ল্যান্ড করতে পারবে না, তাই সে একটা বাটন প্রেস করে সবার সিট বেল্ট খুলে দিয়ে তাদেরকে প্লেনের বাইরে পুশ করে দেয়। মানে সে এক প্রকার সবাইকে প্লেন থেকে মরুভূমির বালির মধ্যে ফেলে রেখে যায়। নাইজেল এভাবে তাদেরকে ফেলে যাওয়ার পর সবাই বালির মধ্যে থেকে উঠে দাঁড়ায়। তাদের আশেপাশে বেশ কিছু ছোটখাটো বাগিকার পড়েছিল, আর নাইজেল তাদেরকে একটা ম্যাপও দিয়ে গিয়েছিল। ওভেন অর্থাৎ ফ্রিজ তখন এই ম্যাপটি হাতে নেয়। ঠিক তখনই তারা দূর থেকে একটা অস্ট্রিচকে এগিয়ে আসতে দেখে। বিশাল এই পাখিটার হাইট তাদের সবার চাইতেও অনেক বেশি, কিন্তু অ্যাডি তার তোয়াক্কা না করেই ভাব দেখিয়ে পাখিটাকে তাড়া করতে যায়।
তখনই সেই পাখিটা মাথার উপর এক ঠোকর মেরে তার ভবলীলার সাঙ্গ করে দেয়। এখানে মাইলো কিন্তু জিওলজিস্ট বনে যাওয়ার সুবাদে এই ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু সে এতটাই স্লোলি কথা বলে যে অ্যাডিকে সাবধান করে দেওয়ার আগেই যা ঘটার তা ঘটে যায়। তো অস্ট্রিচটা তাকে মেরে পালিয়ে গেলেও অ্যাডি আবারও জীবিত হয়ে ওঠে। মার্থা তখন তাকে জানায় যে তারা চাইলেই কিন্তু বারবার জীবিত হতে পারবে না, কারণ তাদের হাতে যে 3টা দাগ আছে সেগুলো তাদের লাইফ নির্দেশ করে। গেমের ভেতর তারা কেবল 3টাই লাইফ পাবে, যেমনটা আমাদের প্রথম পর্বেও দেখানো হয়েছিল। সুতরাং যদি এই 3টা লাইফ শেষ হয়ে যায় তাহলেই খেলা শেষ, তারা আর কখনোই ফিরে যেতে পারবে না। ফ্রিজ আর অ্যাডি একটা করে লাইফ ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, সুতরাং এখন থেকে তাদেরকে খুবই সাবধানতার সাথে থাকতে হবে। তবে নিজেদের গুছিয়ে নেওয়ার আগে তাদের ঘাড়ে চেপে বসে এক মহাবিপদ, কারণ সেই উট পাখি তার সাঙ্গপাঙ্গদের ডেকে নিয়ে এসে তাদের উপর হামলা করতে চলে এসেছে। দৈত্যাকার এই পাখিদের হাত থেকে বাঁচার জন্য তারা আশেপাশে থাকা বাগি কারগুলোতে চেপে বসে, কিন্তু তারা কোনোভাবেই সেটিকে স্টার্ট করতে পারছিল না। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা গ্রিন বাটনে চাপ দিতেই কারগুলো স্টার্ট হয়ে যায়। এরপর তারা প্রাণপণে গাড়ি চালিয়ে সেই উট পাখির দল থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু দ্রুতগামী এই পাখিরা ততক্ষণে তাদেরকে ধরেই ফেলছিল। তারা একের পর এক ঠোকর মেরে তাদের উপর হামলা চালাতে থাকে, এমনকি ফ্রাঙ্কলিন অর্থাৎ মাইলোকে তারা প্রায় টেনে নিয়েই যাচ্ছিল, কিন্তু ব্রেভস্টোন রূপী অ্যাডি অনেক কষ্টে তাকে এক হাতে ধরে রাখে। এভাবে কিছুক্ষণ লড়াইয়ের পর সে তাকে আবারও গাড়ির ভেতরে টেনে আনতে সক্ষম হয়। উট পাখিদের হামলায় ততক্ষণে তাদের বাকি কারের বেহাল দশা। অন্যদিকে মার্থা আর ফ্রিজ কোনোভাবে সেই পাখিদের হাত থেকে অনেকটাই দূরে চলে যেতে সক্ষম হয়, কিন্তু বালুর উপর তারা গাড়িটাকে কন্ট্রোল করতে না পারায় সেই গাড়িটা উল্টে যায়। তখন পেছন থেকে উট পাখির দলকে এগিয়ে আসতে দেখে ভয়ে তাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়। তবে অ্যাডি দ্রুত গাড়ি চালিয়ে এসে তাদেরকে নিজেদের গাড়িতে তুলে নেয়, কিন্তু দেখা যায় তাদের সামনের পথ ক্রমশই ফুরিয়ে আসছিল, কারণ কিছুটা দূরেই মরুভূমির মাঝে ছিল বিশাল এক খাদ। অন্যদিকে পেছন থেকে যমদূতের মতো এগিয়ে আসছে উট পাখির দল। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন অ্যাডি গাড়িটাকে কিছুটা রিভার্স করে সোজা চালিয়ে দেয়, ফলে বিশাল এই খাদটা পার করে তারা অন্য পাশের একেবারে কিনারায় এসে আছড়ে পড়ে। তাতে বাগি কারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও বালুতে আছড়ে পড়ার কারণে তারা বেঁচে ফেরে। অন্যদিকে উট পাখি যেহেতু উঠতে পারে না, তাই উট পাখিগুলো অন্য পাশ থেকে ফিরে যায়। এভাবে প্রাণ হাতে নিয়ে তারা তাদের একটা লাইফ বাঁচিয়ে নেয়। এখানে তারা প্রত্যেকেই নিজেদের উইকনেসগুলো জেনে নেয়। আগেরবারের গেমে ব্রেভস্টোনের কোনো উইকনেস না থাকলেও এবার সুইচ স্প্লেট নামের একটা উইকনেস শো হয়, আর বাকিদের তো আগে থেকেই কিছু উইকনেস ছিলই, এখন আরও নতুন নতুন উইকনেসও যোগ হয়। অতঃপর তারা মরুভূমির উত্তর দিকে হাঁটা শুরু করে, কারণ নাইজেল তাদেরকে উত্তর দিকের মরুদ্যানে যেতে বলেছিল। এরপর সেখান থেকে ফ্লেম বা আগুনের শিখাকে ফলো করে ডেজার্ট ফ্রুট খুঁজতে হবে। এখন এই ফ্লেম কিংবা ডেজার্ট ফ্রুট আসলে কি তা তারা কেউই জানে না, তবুও তারা মরুদ্যানের ভেতর দিয়ে হেঁটে একটা ছোট শহরে এসে পৌঁছায়। অন্যদিকে বেথনি কেন এই গেমে এতক্ষণ ছিল না তা আমরা এই পর্যায়ে এসে জানতে পারি, কারণ কনসোলের সমস্যার কারণে সে গেমেই ঢুকতে পারেনি। অনেক চেষ্টার পরেও কিছু করতে না পারায় এবার সে চলে যায় অ্যালেক্সের কাছে। মূলত গত পর্বে এই অ্যালেক্সের বাড়ি থেকে গেম শুরু হয়েছিল, আর অ্যালেক্স নিজেও এই গেমের মধ্যে প্রায় 20 বছর ধরে আটকা পড়েছিল। শেষে ব্যাথনিদের সাহায্যে সব টাস্ক শেষ করার পর সে নিজেও গেমের দুনিয়া থেকে মুক্ত হয়। এখন ব্যাথনি অ্যালেক্সকেই অনুরোধ করে যেন সে বক্সটিকে ঠিকঠাকভাবে রিপেয়ার করে দেয়। তবে সে প্রথমে রাজি না হতে চাইলেও ব্যাথনির অনেক অনুরোধের পর সে রাজি হয়। ওদিকে মরুভূমির মাঝে সেই শহরটা তখন ইয়র্গেন দ্য ব্রুটালের দখলে ছিল। শহরে প্রবেশ করা মাত্রই একটা মেয়ে ব্রেভস্টোন রূপী অ্যাডির সামনে এসে দাঁড়ায়। সে তাকে বলে, আমি কখনো ভাবিনি যে তুমি আবারও ফিরে আসবে। এবার সে তাকে কিছু একটা বলতে যায়, আর অ্যাডিও তার লোফার স্বভাবের কারণে মেয়েটার সাথে ঘেঁষাঘেঁষি করতে থাকে, কিন্তু সেই মেয়েটাই আবার তাকে চড় মেরে পালিয়ে যায়। তখন মার্থা সবাইকে বলে যে এই মেয়ে হলো ব্রেভস্টোনের এক্স গার্লফ্রেন্ড ফ্লেম। এখন নাইজেল তো তাদেরকে ফ্লেম ফলো করতে বলেছিল, তাহলে এই কি সেই ফ্লেম? এদিকে ইয়র্গেন তার সঙ্গীদের সামনে দাঁড়িয়ে কঠিন এক স্পিচ দিচ্ছিল, আর মাঝে মাঝে সে তার পোষা হায়নাদের দিকে মাংসের টুকরো ছিটকে দিচ্ছিল। এখানে সে নিজ মুখেই বলে যে এই হায়নাদের মাস্টারদেরকেই সে তাদের খাবার হিসেবে খাওয়াচ্ছে, কারণ সেই লোক তার ফ্যালকন জুয়েলকে চুরি করার চেষ্টা করেছিল, তাই সে তাকে টুকরো টুকরো করে তার পোষা হায়নাদেরকেই খাইয়ে দিচ্ছে। মানে কি পরিমাণ হিংস্র একটা ক্যারেক্টার একবার চিন্তা করো।
এদিকে এর মধ্যে হঠাৎ রুমের লাইটগুলো একবার ব্লিঙ্ক দিয়ে ওঠে আর ইলেকট্রিসিটির এই ডিস্টারবেন্সকে কাজে লাগিয়ে একটা মেয়ে ইয়র্গেনের কাছ থেকে জুয়েলটা চুরি করতে যায়, কিন্তু সবাই তার টের পেয়ে চোর চোর বলে চিৎকার করে উঠলে অ্যাডি সেই চোরকে ধরে ফেলে। তারপর ইয়র্গেনের সঙ্গীরা তাকে ধরে তার সামনে নিয়ে যায়। তখন মার্থা হঠাৎ মেয়েটার কথা শুনে বুঝতে পারে যে মেং নামের এই মেয়েটা আসলে স্পেন্সার, কিন্তু তাকে বাঁচানোর জন্য কিছু করার আগে ইয়র্গেন লিটারেলি তার মাথা কেটে ফেলে। তবে গেমের রুলস অনুসারে একটা লাইফ লুজ করার পরেও তার আবারও জন্ম হয়। এবার মার্থা আর ফ্রিজ তার সামনে এসে এই গেম পুনরায় চালু করার জন্য তাকে প্রচুর বকাঝকা করতে থাকে, কারণ গত পর্বে তারা কোনো রকমে বেঁচে ফিরেছিল, কিন্তু স্পেন্সার পাকনামি করে কনসোলটিকে রিপেয়ার করে আবারও এই গেমে ঢুকে পড়েছে। আর কনসোল ঠিকমতো রিপেয়ার না হওয়ার কারণে তারা উল্টোপাল্টা ক্যারেক্টার পেয়ে গেছে, এমনকি তাদের আগের মিশনের চাইতে এবারের টাস্ক আরও বেশি কঠিন। এদিকে ব্রেভস্টোনের এক্স গার্লফ্রেন্ড ফ্লেম আবারও তার সামনে আসে। এবার সে তাকে বলে, তোমাকে যে করেই হোক ফ্যালকন জুয়েল উদ্ধার করতে হবে, আর আমার স্বামী সুইচ প্লেট তোমাকে দেখে নেওয়ার আগেই আমিও এখান থেকে পালাবো। তখনই অ্যাডি বুঝতে পারে যে তার উইকনেস সুইচ প্লেট আসলে ফ্লেমেরই বর্তমান স্বামী। ফ্লেম এটাও জানায় যে ইয়র্গেন জুমানজি প্রদেশের 2 ফেমাস যোদ্ধা কাবাবিক ব্রাদার্সদের হাতে ফ্যালকন জুয়েল তুলে দিতে যাচ্ছে। এরপর তারা দুদল মিলে আরও শক্তিশালী আর্মি গড়ে তুলবে। এই কথাগুলো বলার পরেই সে সেখান থেকে চলে যায়। সবাই তখন বুঝতে পারে যে এখান থেকে জার্নি করার জন্য তাদের প্রয়োজন কিছু উট, তাই স্পেন্সার অ্যাডি আর মাইলোকে নিয়ে চুপি চুপি কিছু উট চুরি করতে যায়। অন্যদিকে মার্থা আর ফ্রিজ একটা অদ্ভুত লেক আবিষ্কার করে। এই লেকের ঠিক মাঝখানেই রয়েছে একটা ফলের গাছ, আর তাতে ঝুলে আছে একটা ফল। তার মানে নাইজেল ডেজার্ট ফ্রুট বলতে এটাকেই বুঝিয়েছিল। কিন্তু এই গাছের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই, কারণ লেকের পানিতে এমন কিছু মাছ ঘুরে বেড়াচ্ছিল যাদের শরীর থেকে লিটারেলি বিদ্যুৎ বের হচ্ছিল, মানে অনেকটা ইলেকট্রিক ইলেরই আপগ্রেড ভার্সন। তবে তখনই তারা খেয়াল করে লেকের ধারে দেয়ালের পাশে কিছু হাড়ি ঝুলানো অবস্থায় রয়েছে, আর এর ভেতর আগুন জ্বলতে দেখে তারা ভাবে, আরে এগুলোও তো ফ্লেম, অর্থাৎ আগুনের শিখা। তাহলে এর মাধ্যমে কি সেই ফলটার কাছে পৌঁছানো যাবে? আমরা এখানে আগেই জেনেছিলাম যে মার্থার ক্যারেক্টার রুবি একজন এক্সপার্ট যোদ্ধা, তাই তার মধ্যে রয়েছে সুপার হিউম্যানদের মতো জাম্পিং পাওয়ার। সে বিশাল জাম্প দিয়ে ওই হাড়িগুলোকে ধরে ঝুলতে থাকে। এভাবে জাম্প করতে করতে সে গাছের কাছে পৌঁছে ফলটাকেও ছিঁড়ে নেয়, কিন্তু পরক্ষণেই সে ওই লেকের পানিতে পড়ে যায়। মাছগুলোর কারণে প্রচণ্ড শক খেয়েও সে কোনোভাবে ফ্রিজের হাত ধরে বেরিয়ে আসে। তবে তখনই হঠাৎ সেখানে একটা বিস্ফোরণ সৃষ্টি হয়, আর মার্থা এবং ফ্রিজ আবিষ্কার করে যে তাদের ক্যারেক্টার একে অপরের সাথে বদলা বদলি হয়ে গেছে। এখন নতুন এই শরীর পেয়ে ফ্রিজ তো মহা খুশি, কারণ এই মোটা ক্যারেক্টার তার বরাবরই পছন্দ ছিল না। তাই সে মহা আনন্দে মার্থার মতোই স্টান্ট মেরে ওই গাছের ডালে পৌঁছে যায়, কিন্তু সেটা করতে গিয়ে সে নিজেও লেকের পানিতে পড়ে যায়। আর পরক্ষণেই আবারও একটা ব্লাস্টের মাধ্যমে তাদের ক্যারেক্টার আবারও সুইচ হয়ে যায়। মানে কি একটা অবস্থা এই গেমের মধ্যে। এদিকে উট খুঁজতে গিয়ে স্পেন্সার অ্যাডিকে তাদের পাহারায় বসিয়ে রেখে যায়। আস্তাবলের ভেতর ঢোকার পর তারা বুঝতে পারে যে মাইলোর উটের সাথে কথা বলার ক্ষমতা রয়েছে, কারণ তার ক্যারেক্টার ফ্রাঙ্কলিনের একটা স্কিল হলো সে যে কোনো ভাষায় এক্সপার্ট, এমনকি প্রাণীদের ভাষাও তার জানা। তো এই স্কিলের কারণে উট চুরি করা তাদের পক্ষে বেশ সহজই হয়, কারণ মাইলো তার স্কিল কাজে লাগিয়ে কয়েকটা উটকে তাদের সাথে যেতে রাজি করায়। এদিকে বাইরে পাহাড়ে থাকা অ্যাডিকে কিন্তু স্পেন্সার কোনো ধরনের গন্ডগোল করতে নিষেধ করেছিল, কিন্তু অ্যাডি তার ঘাটেরা স্বভাবের কারণে পাশ দিয়ে যাওয়া কিছু সোলজারকে বিনা কারণেই খেপিয়ে দেয়। তখন এক লোক এসে তার উপর হামলা করতে যায়, আর অ্যাডিও তাকে ঘুষি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে। তখনই সে বুঝতে পারে যে তার মধ্যে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ। নিজের ভেতর এই শক্তি আবিষ্কার করার পর সে যেন আরও বেশি গোয়ার হয়ে ওঠে। এবার আরও অনেক লোককে সে ফাইটের জন্য ডেকে তাদেরকে মেরে লিটারেলি লাশের পাহাড় বানিয়ে দেয়। এখন এই লোকগুলোর সবাই কিন্তু এনপিসি, অর্থাৎ তারা কেউই রিয়েল না। তবে গেমের ভেতরেই অ্যাডির হাত থেকে বাঁচতে তারা সুইচ ব্লেডকে ডেকে আনতে যায়, আর তার নাম শুনেই অ্যাডির নিজের উইকনেসের কথা মনে পড়ে যায়। তখন সে ভেতরে গিয়ে স্পেন্সারকে জানায় যে অনেকগুলো লোক মিলে তাকে মারতে আসছে, তাই দ্রুত তারা 3 জন উট নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে লোকগুলো সুইচ ব্লেডকে ডেকে নিয়ে এসেছিল।
আর এই লোক এসে রকেট লঞ্চার মেরে তাদেরকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে চলে যায়। মানে খামোকাই অ্যাডির বেপরোয়া স্বভাবের জন্য সবাই আরও একটা লাইফ লুজ করে। তো এরপর তারা সবাই একত্রে উটগুলোকে নিয়ে মরুভূমি পাড়ি দিতে থাকে, কারণ খুব দ্রুতই তাদেরকে ইয়র্গেনের দুর্গে পৌঁছাতে হবে। কিন্তু পথের মাঝখানেই আবারও অ্যাডি আর মাইলো তাদের পুরনো ক্যাচাল শুরু করে দেয়। তখন মাইলো রেগে গিয়ে অ্যাডিকে ফিজিক্যাল ফাইটের চ্যালেঞ্জ জানায়, কারণ অনেক দিন ধরে নাকি সে এক ধরনের কুংফু ট্রেনিং নিচ্ছে, কিন্তু গেমের ভেতর তার এই কুংফু ট্রেনিং কোনো কাজেই আসে না, বরঞ্চ এক ঘুষিতেই অ্যাডি তাকে উপরে পাঠিয়ে দেয়। এখন মাইলোরও গেমে কেবল আর মাত্র একটাই লাইফ বাকি আছে। এবার তারা সবাই আরও কিছু দূর যাওয়ার পর এক বিশাল খাদের সামনে এসে পড়ে। মাইলো সবাইকে জানায় যে উটরা এখান থেকে আর সামনে যেতে পারবে না, বাকিটা পথ তাদের নিজেদেরকেই পাড়ি দিতে হবে। কিন্তু তাদের সামনে এই বিশাল খাদ পার হওয়ার জন্য রয়েছে ভয়ঙ্কর এক রাস্তা, অনেকগুলো ঝুলন্ত ব্রিজ তাদেরকে লাফিয়ে পার করতে হবে। সবাই যখন ভাবতে থাকে যে এই এলোমেলো ব্রিজগুলো তারা পার করবে কি করে, ঠিক তখনই ফ্রিজের মাথায় আইডিয়া আসে। তার ক্যারেক্টার ওয়েনের একটা স্কিল ছিল জিওমেট্রি নলেজ, তাই সে জ্যামিতিক জ্ঞান কাজে লাগিয়ে হিসাব করতে পারে যে কোন ব্রিজ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের লাফাতে হবে। কিন্তু তবুও তাদের কেউই সাহস পাচ্ছিল না। অবশেষে তাদের মধ্যে সবার প্রথমে অ্যাডি একটা ব্রিজের উপর লাফিয়ে পড়ে, আর ঠিক তখনই তারা একটা অদ্ভুত মিউজিক শুনতে পায়। এই মিউজিক শুনেই তারা বুঝতে পারে যে তাদের উপর ঘনিয়ে আসছে ঘোর বিপদ। পরক্ষণেই দূর থেকে বড় বড় হিংস্র বানরের দল তাদের উপর হামলা করার জন্য দৌড়ে আসতে থাকে। তাদেরকে এভাবে আসতে দেখে তারাও দ্রুত ব্রিজের উপর লাফিয়ে পড়ে। এরপর তারা ফ্রিজের জিওমেট্রিক্স জ্ঞান অনুসরণ করে এক ব্রিজ থেকে অন্য ব্রিজের উপর লাফাতে থাকে। কিন্তু এই হিংস্র বানরগুলো তখনও তাদের পিছু ছাড়ে না, তারা নিজেরাও এই ব্রিজগুলোর উপর লাফিয়ে হামলা করে বসে। মার্থাকে তো ভুল ব্রিজে লাফানোর জন্য তাদের হাতে একবার মরতেই হয়, অন্যদিকে স্পেন্সারও এদের হাতে প্রায় মরেই যাচ্ছিল। তবে অ্যাডি এসে প্রচণ্ড গতিতে ব্রিজ ঝাঁকিয়ে অনেকগুলো বানরকে নিচে ফেলে দেয়। কিন্তু এই বানরের সংখ্যা যেন ধারণার চাইতেও বেশি, কারণ এইটা তো গেমেরই একটা লেভেল। শেষে মার্থার সাহায্যে স্পেন্সার কোনোভাবে অন্য পারে গিয়ে উঠতে সক্ষম হয়। এদিকে বানররা তখন অ্যাডি আর মাইলোর উপরেই অ্যাটাক করে বসে, কিন্তু অ্যাডি একটা ব্রিজের দড়ি কেটে সেটাই ঝুলে পড়ে। এরপর প্রায় মারা পড়তে পড়তে তারা কোনোভাবে খাদের দেয়াল বেয়ে উপরে উঠে আসে। তবে বানরদের খেলা তখনও শেষ হয়নি, বরং এদের একটা দল খাদ পার করে তাদের দিকেই তেড়ে আসে। তখনই সেখানে বিশাল এক ঘোড়া নিয়ে হাজির হয় একটা ক্যারেক্টার। তীব্র বেগে সেই ঘোড়াকে ছুটতে দেখে বানরগুলো ভয়ে পালিয়ে যায়। এই ক্যারেক্টারকে দেখেই কিন্তু মার্থা আর ফ্রিজ তাকে চিনে ফেলেছিল, কারণ সে হলো গেমের জেফারসন এবং বাস্তব দুনিয়ায় অ্যালেক্স। আর তার সাথে থাকা এই ঘোড়াটি নাকি বেথনি। মানে গেমের ক্যারেক্টার যেন ধীরে ধীরে আরও বিচিত্র হয়ে উঠছে। অ্যালেক্স তাদের সবাইকে শীতের কাপড় দেয়, কারণ এই জায়গাটাই প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছিল। তবে এরই সাথে জায়গাটি ছিল ভীষণ সুন্দর। দূরের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে অ্যাডি হঠাৎ মাইলোর মধ্যে কিছুটা অন্যমনস্ক ভাব লক্ষ্য করে। তখনই সে বুঝতে পারে যে কেন মাইলো এতদিন পর তার বাড়িতে সির্ফ এক কাপ কফি খেতে এসেছিল, কারণ মাইলো আসলে ক্যান্সারে আক্রান্ত এবং তার হাতে আর বেশি সময় নেই। তাই অ্যাডিও তার উপর জমে থাকা বিগত দিনের সমস্ত রাগ ভুলে যায়। এরপর তারা প্রত্যেকে আবারও দুর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য রেডি হয়, কিন্তু ফ্রিজ তার পায়ে চোটের জন্য সামনে এগোতেই চায় না। এছাড়া তার বিশ্বাস ছিল না যে তারা গেমের লাস্ট লেভেল পার করতে পারবে, কারণ তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার ব্রেভস্টোন তার ফুল পটেনশিয়ালিটি কাজে লাগাতে পারছে না। অ্যাডির গোমর ভাব আর মোটা বুদ্ধির কারণে সে একেবারে ইউজলেস। অন্যদিকে মাইলো অনেক বেশি স্লো কথা বলার কারণে ফ্রাঙ্কলিনের ক্যারেক্টারও তার সাথে যায় না। এভাবে নিজের বিরক্ত আর হতাশা প্রকাশ করতে গিয়ে ফ্রিজ হঠাৎ বরফে পিছলে পড়ে যায়। এরপর তাকে তুলতে গিয়ে তার সামনে একটা নদী দেখতে পায়। এই নদীর পানি ঠিক তেমনই ছিল যেমনটা তারা ক্যারেক্টার সুইচ করা লেকের পানিতে দেখেছিল। ফ্রিজ আর মার্থা বুঝতে পারে যে এখনই ক্যারেক্টার সুইচ করার মোক্ষম সময়। অতঃপর সবাইকে নিয়ে পানিতে ঝাঁপ দেওয়ার পর তাদের ক্যারেক্টার সুইচ হয়। আগের পর্বের মতোই স্পেন্সার হয়ে ওঠে ব্রেভস্টোন, আর ফ্রিজও তার ফ্রাঙ্কলিন ক্যারেক্টার ফিরে পায়। অন্যদিকে ব্যাথনি ঘোড়া থেকে হয়ে ওঠে ওভেন, আর অ্যাডি ছিচকে চোর মিংয়ের ক্যারেক্টার পেলেও বেচারা মাইলো পায় ঘোড়ার ক্যারেক্টার। এবার তারা প্রত্যেকেই অ্যালেক্সের সাথে ইয়র্গেনের দুর্গের দিকে রওনা দেয়। কিছু দূর এগোনোর পর তারা সবাই মাঝপথে ক্যাম্পিং করে কিছুটা বিশ্রাম নেয়।
তবে ঠিক এই সময় ইয়র্গেনের সোলজাররা তাঁবুর বাইরে থেকে ঘোড়ারূপী মাইলোকে ধরে নিয়ে যাচ্ছিল, আর তাকে ফিরিয়ে আনতে গিয়ে অ্যাডি নিজেও তাদের হাতে ধরা পড়ে যায়। অ্যালেক্স আড়াল থেকে সবটা দেখে সবাইকে এই খবরটা দেয়। এরপর স্পেন্সার আর মার্থা তাদেরকে মুক্ত করার জন্য গোপনে দুর্গের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অ্যালেক্স বাকিদের নিয়ে দুর্গের গেটের কাছে যায়। এখানে অ্যালেক্স তাদের মধ্যে পার হয়ে গেলেও বাকিরা রিস্ক নিয়েই হাঁটতে শুরু করে। এখানে ইয়র্গেনের সৈন্যরা কিন্তু ব্রাদার্স কাবাবিকদের ভালো করে চিনত না, তাই তারা ভেবে বসে যে ফ্রিজ আর বেথনি হলো ব্রাদার্স কাবাবিক। আসলে এনপিসি ক্যারেক্টাররা তো মানুষের মতো এত বুদ্ধিমান ছিল না, তাই তারা নিজ থেকে জিজ্ঞেস করে যে আপনারাই কি ব্রাদার্স কাবাবিক। তখন ফ্রিজ আর বেথনিও সুযোগ পেয়ে নিজেদেরকে কাবাবিক পরিচয় দিয়ে তাদের সাথে এগিয়ে চলে, অথচ এই কাবাবিকরাই নাকি জুমানজির অন্যতম সাহসী যোদ্ধা। এদিকে স্পেন্সার আর মার্থাও বরফের দেয়াল বেয়ে ধীরে ধীরে দুর্গের ভেতরে ঢুকতে থাকে। এখানে তারাও নিজেদের বিগত রাগ ভুলে আবারও রোম্যান্টিক হয়ে পড়ে। অন্যদিকে অ্যালেক্সও চুপিসারে আস্তাবলে ঢুকে ঘোড়ারূপী মাইলোকে ছাড়াতে যায়। তবে এখানে পুরো জায়গাটাই ছিল ট্র্যাপ দিয়ে ভরা। এই ট্র্যাপগুলো পার করতে গিয়ে অ্যালেক্স দুবার নিজের লাইফ হারায়, তাই তৃতীয়বারে সে কিভাবে নিজের লাইফ বাঁচিয়ে মাইলোকে মুক্ত করবে এই নিয়ে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এদিকে স্পেন্সার আর মার্থাও গোপনে দুর্গের ভেতরে ঢুকে পড়ে। স্পেন্সার তখন দুর্গের এক প্রহরীকে মেরে উপরে পাঠিয়ে দেয়। তারপর তারা খুব সহজেই জেল ভেঙে অ্যাডিকে মুক্ত করে ফেলে। অন্যদিকে সোলজাররা কাবাবিক সেজে থাকা ফ্রিজ আর বেথনিকে ইয়র্গেনের কাছে নিয়ে যেতে থাকে। সেখানে তাদেরকে ওয়েলকাম করতে গিয়ে এক মহিলা তাদেরকে কেক অফার করে, আর ফ্রিজ এই কেক দেখেই সাথে সাথেই সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তার একটা উইকনেস নাকি এই কেক। ইয়র্গেনের সামনে তাদের হাজির করার পর সে তাদেরকে স্বাগত জানায়। এর মানে সে নিজেও কাবাবিক ব্রাদার্সদের কখনো নিজ চোখে দেখেনি। এবার সে তাদের কাছে জিজ্ঞেস করে যে আপনাদের বোন কোথায়। তার কথা শুনে ফ্রিজ আর বেথনি কনফিউজড হয়ে পড়লে সে বলে আজকেই তো আপনাদের বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা। এরপর সে মুহূর্তেই রেগে গিয়ে এক বিশাল তলোয়ার নিয়ে বলে যদি তোদের বোন না আসে তাহলে এক্ষুনি তোদের মুন্ডু ফেলে দেব। তবে ঠিক তখনই মার্থা এসে বলে আমি সেই বোন। আসলে অ্যাডির সাহায্যে মার্থা আর স্পেন্সারও এক গোপন পথ দিয়ে সেখানে ঢুকে পড়েছিল। এখানে মার্থাকে দেখে ইয়র্গেন যেন গলে যায়। বিয়েতে সম্মতি দেওয়ার পর মার্থা ইয়র্গেনের গলায় থাকা ফ্যালকন জুয়েলটা ধরতে চায়, অর্থাৎ এভাবেই তারা জুয়েলটা চুরি করার প্ল্যান বানিয়েছিল। ইয়র্গেনও জুয়েলটা তাদেরকে দিতে যায়, কিন্তু তার আগেই পাশ থেকে একজন বলে ওঠে এরা তো ব্রাদার্স কাবাবিক না, কারণ তারা চিঠি লিখে জানিয়েছে যে গোরাক নামক এক জায়গায় তারা আটকে গেছে, তাই তাদের আসতে কিছুটা দেরি হবে। এই কথা বলার পরেই ইয়র্গেন চিৎকার করে বলে ওঠে এরা তো তাহলে ইম্পোস্টার। সাথে সাথে সব সোলজাররা তাদের সবাইকে ঘিরে ধরে। তখন মার্থা ইয়র্গেনের গলা থেকে জুয়েলটা ছিনিয়ে নিতে যায়, কিন্তু সে তাকে মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবার স্পেন্সার এসে ইয়র্গেনের মুখে ঘুষি মারতে থাকে, কিন্তু তাতে তার কিছু হয় বলে মনে হয় না। উল্টো সে স্পেন্সারকে এক ঘুষিতেই অনেক দূরে পাঠিয়ে দেয়। তখন স্পেন্সার বুঝতে পারে যে ইয়র্গেন তার চাইতেও অনেক বেশি শক্তিশালী। এবার সে মাটিতে পড়ে থাকা অবস্থাতেই তার পকেট থেকে সেই ফলটা বের করে, যেটা তারা গাছ থেকে ছিঁড়ে এনেছিল। তবে এই ফলটাকে দেখে ইয়র্গেন কেমন যেন পিছিয়ে যায়। সে তার সৈনিকদের আদেশ দেয় যে তারা যেন সবাইকে শেষ করে ফেলে। এরপর সে নিজে একটা এয়ারশিপে করে আসল কাবাবিক ব্রাদার্সদের সাথে দেখা করার জন্য রওনা হতে থাকে। আর তার সব সৈনিকরা যখন সবার উপর হামলা করে বসে তখন শুরু হয় এক অদ্ভুত ফাইট। মার্থা তার ওয়ারিয়ার স্কিল দিয়ে অনেক সৈন্যকেই উপরে পাঠিয়ে দেয়, আর বাকিরা কোনোভাবে মশাল হাতে নিয়ে তাদের হাত থেকে নিজেদের বাঁচাতে থাকে। এভাবে অনেকক্ষণ ধরে ফাইট চলার পর তারা ইয়র্গেনের সব সৈন্যকেই খতম করে ফেলে। অন্যদিকে অ্যালেক্স তার ফাইনাল লাইফ হাতে নিয়েও কোনোভাবে আস্তাবলের ট্র্যাপগুলো পার করে ফেলে। তারপর দরজা খুলে একটা হাতলে চাপ দিতেই উপর থেকে একটা পাটাতন এসে ট্র্যাপগুলোকে ঢেকে দেয়। তখন অ্যালেক্স সহজেই ঘোড়ারূপী মাইলোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ইয়র্গেন কিন্তু ততক্ষণে তার এয়ারশিপে উঠে পড়েছিল। স্পেন্সারও তার পিছু ধাওয়া করতে করতে এয়ারশিপ অব্দি পৌঁছে যায়। সে ওই শিপের রশি ধরে প্রথমে একটা কাঠের কলামে বেঁধে নেয়, তারপর নিচে সেই রশি বেয়ে উপরে উঠতে থাকে। এভাবে সে ওই শিপের দরজা খুলে ভেতরে ঢুকতে সক্ষম হয়। তবে তখন পেছন থেকে ইয়র্গেন এসে আবারও তাকে এক খুশিতেই দূরে ফেলে দেয়, কিন্তু এবার স্পেন্সার সেই ফলটাকে হাতে নিয়ে ইয়র্গেনের গায়ে ঘুষি মারে। সাথে সাথে তার সব শক্তি যেন একেবারে ঝিমিয়ে পড়ে।
তখন পাশে থাকা একটা বোর্ডে দেখা যায় যে ইয়র্গেনের উইকনেস আসলে এই ডেজার্ট বেরি ফ্রুট। ঠিক এই কারণেই ফলটাকে দেখার পর সে দ্রুত এয়ারশিপে উঠে গিয়েছিল। এবার সে দুর্বল হয়ে পড়ায় স্পেন্সার তাকে কষিয়ে রামধোলাই দিতে থাকে, কিন্তু নিচ থেকে এয়ারশিপের রশি সমেত কলামটা উপরে গিয়ে শিপে এসেই আঘাত করে। ফলে এয়ারশিপের বডিতে ড্যামেজ হয়ে গিয়ে আগুন ধরে যায়। শিপ তার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটা কলামে এবং পরে পাহাড়ের গায়ে ধাক্কা খায়। এবার স্পেন্সার ইয়র্গেনকে নিয়ে দ্রুত গতিতে এয়ারশিপ থেকে ঝাঁপ দেওয়ার ভান করে, কিন্তু শেষ মুহূর্তে সে তার কাছ থেকে ফ্যালকন জুয়েল ছিনিয়ে নিয়ে তাকে নিচে ফেলে দেয়, আর সে নিজে এয়ারশিপের রশি ধরে ঝুলে থাকে। এভাবে ইয়র্গেনকে খতম করে সে জুয়েলটি উদ্ধার তো করে ঠিকই, কিন্তু গেম শেষ করার জন্য জুয়েলটাকে সূর্যের আলোয় নিয়ে যেতে হবে। এই সময় ঘোড়ারূপী মাইলো কিছুটা অদ্ভুত শব্দ করতে থাকে। তার কথা অনুবাদ করে ফ্রিজ জানায় যে মাইলো অ্যাডিকে তার পিঠে চাপতে বলছে। কথা মতোই অ্যাডি এসে তার পিঠে চাপা মাত্রই মাইলো দ্রুত গতিতে দৌড়ে গিয়ে প্রাসাদের উপর থেকে ঝাঁপ দেয়। তাকে এভাবে ঝাঁপ দিতে দেখে সবার তো হাত্তারাম খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা, কারণ আর কেবল একটাই লাইফ সবার বাকি আছে। কিন্তু আসলে এখানে থাকা তারা কেউই জানতো না যে এই ঘোড়ার একটা স্কিল হচ্ছে যে সে উঠতেও পারে। ঝাঁপ দেওয়ার পরেই সে বিশাল দুটি ডানা মেলে উড়ে যায়। এরপর স্পেন্সারের কাছাকাছি পৌঁছানোর পর সে অ্যাডিকে জুয়েলটা নিয়ে সূর্যের আলোর দিকে যেতে বলে। তখন মাইলো তার সব শক্তি কাজে লাগিয়ে মেঘ ভেদ করে উপরে উঠে যায় এবং ফাইনালি মেঘের উপর উঠে অ্যাডি জুয়েলটিকে সূর্যের আলোয় মেলে ধরে। এছাড়া রুলস অনুসারে গেম শেষ করার জন্য নিচ থেকে সবাই তাকে জুমানজি শব্দটা চিৎকার করে বলতে বলে, আর অ্যাডিও শব্দটা উচ্চারণ করতেই এই গেমের শেষ লেভেল কমপ্লিট হয়। স্পেন্সারও এয়ারশিপের ঝুলন্ত অবস্থা থেকে অটোমেটিকলি নিচে নেমে আসে। ফাইনালি সব টাস্ক শেষ করার পর তারা এখন মুক্ত। কয়েক মুহূর্ত পরেই এক লোক এসে তাদের কাছ থেকে জুয়েলটা নিয়ে যায়। সে ওই জুয়েলটাকে এভিয়ান প্রদেশের গ্রাম প্রধানের কাছে ফিরিয়ে দেবে বলে জানায়। ততক্ষণে জুয়েল সূর্যের আলোয় চলে আসায় জুমানজি আবারও সবুজ হয়ে ওঠে। এভাবে সবাই নিজেদের পাশাপাশি এই গেমের দুনিয়াকেও সেভ করে নেয়। এবার পালা সবার বাস্তব দুনিয়ায় ফিরে আসার, কিন্তু এখানে মাইলো জানায় যে সে এই দুনিয়াতেই থাকতে চায়, কেননা তার বাস্তব জীবনে আর বেশি সময় বাকি নেই। এছাড়া ঘোড়া হয়ে উঠতে পারাটা সে ভীষণ এনজয় করছে। ফাইনালি সে নিজেকে মুক্ত অনুভব করছে। এখন তার এইসব কথা শুনে অ্যাডিও ব্যাপারটি বুঝতে পারে এবং সে তাকে একটা ইমোশনাল বিদায় জানিয়ে গেমের দুনিয়াতেই রেখে যায়। ফাইনালি তারা প্রত্যেকেই গেমিং কনসোল থেকে বাস্তব পৃথিবীতে নিজেদের আসল রূপে ফিরে আসে। সবকিছু ভালোই শেষ হওয়ায় তারা সবাই একসাথে অ্যাডির ঘরে ফিরে আসে। গেমের দুনিয়ায় তাদের অনেকটা সময় কাটলেও বাস্তব পৃথিবীতে কেবল কয়েক ঘন্টায় পার হয়েছিল। এরপর তারা সবাই মিলে নিজেদের প্রিয় রেস্টুরেন্টে একসাথে ডিনার করতে যায়। এদিকে স্পেন্সারের মা তাদের ঘরের হিটিং রিপেয়ার করার জন্য একজন রিপেয়ারম্যানকে ডেকে আনে। সেই লোকটা নিচের ঘরে রাখা সেই গেমিং কনসোলটিকে দেখে ভীষণ অবাক হয়। ভাঙা কনসোলটাকে সে রিপেয়ার করতে যায়। এর কয়েক মুহূর্ত পরেই স্পেন্সার এবং তার বন্ধুরা রেস্টুরেন্টের বাইরে কিছু অদ্ভুত প্রাণীকে দৌড়াতে দেখে, আর এরা ছিল সেই জুমানজি গেমেরই ক্যারেক্টার। তার মানে কি কনসোলের ভেতর দিয়ে গেমের ক্যারেক্টাররা বাস্তব পৃথিবীতে এসে পড়েছে? যদিও এই সিনের মধ্যে দিয়েই মুভিটা শেষ হয়, কিন্তু তোমরা তো বুঝতেই পারছো যে মুভির আরও একটি পার্ট আসতে চলেছে, আর এই পর্বটা হবে আগের পর্বের চাইতেও আরও বেশি ইন্টারেস্টিং। তো যদি কখনো এই পর্ব রিলিজ হয় তাহলে তার এক্সপ্লেনেশনও তুমি এই চ্যানেলেই দেখতে পাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। আর সত্যি বলতে এই ভিডিওটি আমি অনেক যত্ন করে তোমাদের জন্য বানিয়েছি, সুতরাং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু খুব ক্লোজ রয়েছি 50K সাবস্ক্রাইবারের, তাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একটা অংশ হয়ে যাও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।